নির্বিচারে গুলি করে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। একজন রাজনৈতিক নেতা তার জনগণের ভাষা বুঝতে হবে। যে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ যদি হন তাহলে তিনি আগে জনগণের মতামতকে প্রাধান্য দেবেন। সারা দেশের মানুষ যখন তৎকালীন সরকারের তার ফ্যাসিজমের বিরুদ্ধে, তাদের একনায়কতন্ত্রের বিরুদ্ধে, তাদের বিভিন্ন রকমের অনিয়ম বৈষম্যের বিরুদ্ধে যখন সারা দেশের মানুষ ফেসে উঠেছিল, বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, তখন সরকার জনগণের এই ভাষাটা বুঝতে না পারে বরঞ্চ জনগণের বিরুদ্ধে, জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়ে জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে বহু হতাহতের ঘটনা ঘটিয়েছে। আমি আমার আর্গুমেন্টে সেই কথাটাই বলছি যে একজন রাজনীতিবিদকে অবশ্যই জনগণের ভাষা বুঝতে হবে। জনগণ যদি কোনো সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তখন জনগণের এই যৌক্তিক দাবিকে মানতে হয়, কিন্তু তারা সেই জনগণের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বরঞ্চ উল্টা জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। যেসব ধারায় আমরা চার্জ গঠন করেছি সেই সব ধারায় যা যা শাস্তি আছে সেই শাস্তি আমরা চেয়েছি। আমাদের ওখানে প্রায় 7টা চার্জ ছিল, 7টা চার্জে আমি শাস্তির দাবি করেছি। না, এটা তো উনি স্বীকারই করেছেন যে 14 দলের বৈঠকে উনি উপস্থিত ছিলেন। সেখানে কারফিউ জারির যে সিদ্ধান্তের মধ্যে তিনি ছিলেন এবং আপনারা জানেন যে কারফিউ জারির মধ্যে তৎকালীন একজন মন্ত্রী বলেছিলেন যে কারফিউ জারি করে সবাইকে শেষ করে দিতে হবে, এরকম বক্তব্য ছিল। এবং জনাব ওবায়দুল কাদের শুট এট সাইট বলে তিনি বলছিলেন যে কারফিউ জারির পরে যারা বেরোবে তাদেরকে দেখামাত্র গুলি করতে হবে। এবং পরবর্তীতে সেই কারফিউর যৌক্তিকতা সঠিক হয়েছে বলে জনাব ইনু সাহেব প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাকে দিচ্ছিলেন। প্রধানমন্ত্রীও বলছিলেন যে বিদেশি আন্তর্জাতিকভাবে তাদেরকে পরামর্শ দিয়েছে যে জঙ্গি ট্যাগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেইভাবে জনাব ইনু সাহেব বলছেন যে তিনি এইবার জঙ্গি কার্ড খেলবেন এবং তারই এই জঙ্গি কার্ড খেলার অর্থই হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করতে হবে, এবং তাই হয়েছিল শেষে। এই সমস্ত চার্জগুলো আমরা এনেছি, সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করেছি। সেইটাই আমরা আজকে ট্রাইব্যুনালে আমরা যুক্তিতর্কের মধ্যে দিয়ে তার যে বক্তব্য, তৎকালীন সরকারের যে কার্যক্রম, যেগুলো আমাদের সংগৃহীত রেকর্ডপত্রে যা আছে সেগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আমরা কোনো নিজের থেকে কোনো এভিডেন্স সৃজন করে দেইনি। যা যা এভিডেন্স, তাদের বক্তব্য, তাদের স্বীকারোক্তি, তাদের যে পত্রপত্রিকা তৎকালীন সময়ের যে সরকারের যে ভূমিকা, সবগুলো আমরা ওখান থেকে উপস্থাপন করেছি। তালিকাভুক্ত সাক্ষী বেশি ছিল, কিন্তু আমরা সবাইকে এক্সামিন করার প্রয়োজন মনে করিনি। আমরা মনে করি যে যেসব চার্জগুলো আনা হয়েছে সেই চার্জের জন্য যে সকল সাক্ষী, যতটুকু সাক্ষী আমাদের প্রয়োজন, এই যে 9 জন সাক্ষী আমরা দিয়েছি, আনুষঙ্গিক কাগজপত্র দিয়েছি, সেগুলো আমরা দিয়েছি। এটা আপনি জানেন, এইটা প্রসিকিউশনের একটা চয়েস যে আমার মামলার প্রমাণ করার জন্য কয়জন সাক্ষী, কি এভিডেন্স আমরা উপস্থাপন করি। অ্যাবসলিউটলি এটা তার একটা প্রিভিলেজ, প্রসিকিউশনের প্রিভিলেজ। আমরা যে সাক্ষ্যগুলো দিয়েছি, সাক্ষীর তালিকায় যতজনই থাকুক না কেন, আমরা 9 জনকে দিয়েছি এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো তৎকালীন সময়ে তাদের কথোপকথন, পত্রপত্রিকা, আপনাদের বিভিন্ন টেলিভিশন ফুটেজ, এগুলো আমরা দিয়েছি। এবং আমরা যা যা দিয়েছি, জনাব ইনু সাহেবের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল তিনি কোনোটাই অস্বীকার করেননি। অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশায়, সেটা দেখার কোনো সুযোগ নাই। আমরা অপরাধের বিচার করি। আমরা কোনো অপরাধী কে, কোন পেশার, সেটা দেখার কোনো সুযোগ আমাদের নাই। আপনার যে কথাটা আপনি বলছেন, কোনো সাংবাদিক যদি কোনো অপরাধ করে থাকেন তিনি কি বিচারের আওতায় আসবেন না? আমি আইনজীবী হিসেবে যদি কোনো অপরাধ করে থাকি আমি বিচারের আওতায় আসবো না? আজকে যে কোনো পেশার যে কোনো মানুষ তিনি যদি কোনো সুনির্দিষ্ট অফেন্স করেন তিনি কি আসবেন না? আপনি যাকে ইঙ্গিত করে কথাটা বলছেন তিনি হেফাজতের এই ঘটনার সারা রাত তিনি ওখানে ছিলেন এবং তিনি বিকৃত সংবাদ প্রচার করছেন।
হত্যাকাণ্ডের ঘটনাটাকে তিনি কনসিল করেছেন, সারা দেশবাসীর কাছে তিনি ভিন্ন অপপ্রচার করেছেন। এটা কি সাংবাদিকতা? আপনার যেসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা তৎকালীন সময়ে ফ্যাসিজম করার জন্য, একটা সরকারকে ফ্যাসিস্ট করার জন্য অনেক সাংবাদিকদের তখন ভূমিকা ছিল না, যার কারণে আজ এই রাষ্ট্রটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে অভিভূত হলো, একটা সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে আবির্ভূত হলো। সেইটার মধ্যে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে, তারা কি বিচারের আওতায় আসবে না? আজকেও যদি কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি তাকে অপরাধী বানায়, তাহলে তিনি কি সহযোগী হিসাবে আসবেন না? আমরা কোনো নির্দোষ মানুষকে বিচারের আওতায় আনতে চাই না, আনবো না। কোনো নির্দোষ মানুষ যাতে আমাদের বিচারের মধ্যে না আসে, আবার কোনো অপরাধী যাতে ছাড় পেয়ে না যায়। আমরা প্রাথমিকভাবে যার কথা আপনি বলেছেন, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি, এবং তার যে সমীকরণ নামের যে ফুটেজ, সেই ফুটেজের মধ্যে উনি এমন ভাষা, এমন তথ্য এমনভাবে বিকৃত করেছেন। তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি, নিহত হয় না, আহত হয়নি। আপনি বলেন, এটি কি সঠিক বক্তব্য ছিল? এখানে তো আমরা স্পটের মধ্যে আজকে 32 জন মানুষের তো আমরা আইডেন্টিফিকেশন, মানে তাদের পরিচয় আমরা পেয়েছি। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি।